হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লক্ষ্য। আমি আগের দিন আমাদের ক্লাস হয়ে গেছে একটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। যদি আপনারা আমাদের ফার্স্ট ক্লাসটা না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই বুদ্ধিজমের পার্ট ওয়ানটা ক্লাসটা করে আসবেন, তারপরে এসে পার্ট টু এর ক্লাসটা করবেন। কারণ যদি না করে থাকেন তাহলে ফার্স্ট ক্লাসে আমরা বুদ্ধিজমে উঠে আসার যে কারণ সেটা পড়িয়েছি, এর পাশাপাশি বৌদ্ধের প্রাথমিক জীবনটা সম্পর্কে আমাদের পড়ানো হয়েছে এবং সেখান থেকে ঠিক কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা পড়ানো হয়েছে। এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে ওই জায়গা থেকে কি কি প্রশ্ন এসছে সেটাও আমরা বিশদে আলোচনা করেছি। সুতরাং আজকে আমরা আগের দিন এইগুলো সমস্ত পড়ানো হয়ে গেছে। এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা হোমওয়ার্ক দেয়া ছিল। ঠিক আছে? সেই হোমওয়ার্কটা আশা করি সবাই করেছেন এবং যারা কমেন্ট করে জানিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জীবক। ওকে? গৌতম বুদ্ধের পার্সোনাল ফিজিশিয়ান কে ছিলেন? জীবক হয়ে যাবে আসল রাইট অ্যান্সার অপশন সি। আচ্ছা, আজকে আমরা গৌতম বুদ্ধের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। যে গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে এক অমাবস্যার রাত্রিতে তিনি গৃহত্যাগ করেছিলেন। এই গৃহত্যাগের পেছনে চার প্রধান কারণ হচ্ছে তিনি ৪ টি দৃশ্য তিনি দেখেছিলেন। এই ৪ টে দৃশ্য কি? একটা হচ্ছে একজন বৃদ্ধ, আরেকটা হচ্ছে একজন অসুস্থ মানুষ, আরেকটা হচ্ছে ৩ নম্বরে হচ্ছে একজন মৃতদেহ, আরেকটা হচ্ছে একজন হাসিখুশি সন্ন্যাসীর মুখ। এই ৪ টি দৃশ্য তিনি দেখেছিলেন। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে তার বাবা, গৌতম বুদ্ধের বাবা, সে যেন কখনো যুদ্ধ বা এই কখনো দুঃখ জিনিস না দেখে বা কষ্ট কি সেটা যেন না বোঝে। সেই কারণে তার জন্য একটা আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার তার জীবনে তৈরি করেছিল। কিন্তু একদিন সে বাইরে বেরিয়ে এই ৪ টে দৃশ্য সে দেখেছিল এবং দেখার পর যে ৩ টে দৃশ্য দেখে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রকৃত বাস্তব এটাই এবং প্রকৃত বাস্তব হচ্ছে জীবন দুঃখময়। সুখ বলে যে সবসময় আমার বাবা চারিদিকে যেটা দেখিয়েছে সেটা প্রকৃত বাস্তব না। প্রকৃত বাস্তব হলো এগুলোই। একটা বৃদ্ধ মানুষ, কারণ আমাকে বৃদ্ধ একদিন হতেই হবে। একটি অসুস্থ মানুষ, কারণ প্রত্যেকটা মানুষের শরীর থাকলে সে অসুস্থ হবেই, এবং একটি মৃতদেহ। এটা বাস্তব, একটা মানুষ একদিন না একদিন মারা যাবে। এটাই হচ্ছে প্রকৃত বাস্তব। কিন্তু তার পাশে যে চতুর্থ দৃশ্যটা তিনি দেখেছিলেন, যে একটা হাসিখুশি সন্ন্যাসীর মুখ, সেই দৃশ্যটাই তাকে সবথেকে প্রভাবিত করেছিল এবং এই ৩ টে উপরোক্ত যে ৩ টে দৃশ্য তাকে প্রকৃত বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল যে জীবনটা দুঃখময়। সেই দুঃখ থেকে পার করতে গেলে বা সেই দুঃখগুলোকে মোকাবিলা করতে গেলে এই চতুর্থ দৃশ্য দ্বারাই তিনি সেগুলো মোকাবিলা করা সম্ভব বলে তিনি উপলব্ধি করেছিলেন, যেটা হাসিখুশি একটা সন্ন্যাসীর মুখ। সেটাই তিনি উপলব্ধি করেছিলেন যে জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে সেই সন্ন্যাস নিলে বা প্রকৃত সত্যের খোঁজে গেলে তবেই এই সমস্ত মোকাবিলা করা সম্ভব। সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু ২৯ বছর বয়সে এক অমাবস্যার রাত্রিতে তিনি গৃহত্যাগ করেছিলেন তার প্রিয় ঘোড়া কণ্টক এবং সারথি শূন্যকে নিয়ে। তো বুদ্ধ যখন গৃহত্যাগ করছেন অমাবস্যার রাত্রিতে, এবং তারপরে তিনি গৃহত্যাগের পর তিনি কিন্তু ৬ বছর পরিভ্রমণ করেছিলেন এবং প্রকৃত সত্যের সন্ধানে এদিক ওদিক তিনি ঘুরে বেরিয়েছিলেন। ঠিক আছে? এবং তিনি যখন এই প্রকৃত সত্য অনুসন্ধান করছেন এবং চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় তিনি কিন্তু ৫ জন সেই তপস্বীর সাথে সে তপস্যা শুরু করেছিল। ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে যখন তিনি সেই ৫ জন তপস্বীর সাথে তপস্যা করছেন, সেই সময় একটা প্রবলেম তিনি ফেস করেছিলেন। প্রবলেমটা হচ্ছে তিনি যখন না খেয়ে দিয়ে তপস্যা করছেন, সেই তার ফলে তার বডি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছিল। তখন সে একটা জিনিস বুঝেছিল, উপলব্ধি করেছিল যে সে দিনের পর দিন এরকমভাবে না খেয়ে কখনো আ সঠিকভাবে তপস্যা করতে পারবে না। কারণ তার শরীর যখন দুর্বল হয়ে যাচ্ছে, তার মনটাও সেই তপস্যা থেকে সরে আসছে। আ সেইজন্য তিনি উপলব্ধি করেছিলেন যে তপস্যা করতে গেলে একটু মানসিক শান্তি দরকার, শারীরিক শান্তির পাশাপাশি। ফলে তিনি কিন্তু সেই ৫ জন তপস্বীকে সেটা বুঝিয়েছিলেন যে এরকমভাবে তপস্যা করা যায় না। কিন্তু সেই ৫ জন তপস্বী মনে করল যে তারা সেই গৌতম বুদ্ধ তাদের তপস্যার একটা নিয়ম ভঙ্গ করছে বলে আ সেই ৫ জন তাকে ছেড়ে কিন্তু গৌতম বুদ্ধকে ছেড়ে চলে গেছিল। ফলে গৌতম বুদ্ধ তখন নিজেই ব্যক্তিগতভাবে তপস্যা শুরু করছেন এবং তপস্যা শুরুর আগে সুজাতা নামে এক বালিকা তাকে ১ বাটি পায়েস খাইয়েছিল এবং সেই পায়েসকে তিনি সেই যে পিপল বৃক্ষের নিচে বসেছিলেন এক ধ্যানে তপস্যা করতে এবং ঠিক করেছিলেন যতদিন না সে দিব্য জ্ঞান লাভ করছে, যতদিন না পর্যন্ত সে সঠিকভাবে সেই প্রকৃত সত্য কি জানছে, ততদিন সে একভাবে ধ্যান করবে। ঠিক আছে? এরপর দেখা যাচ্ছে যে কিছু টেক্সট আমাদেরকে যে ইনফরমেশন দেয়, বলে যে সে যে কিভাবে সে মেডিটেশন করলো এবং ধীরে, ধীরে দিনের পর দিন মেডিটেশন করার ফলে সে এই দিব্য জ্ঞান বা এই যে উচ্চ জ্ঞান সে কিন্তু লাভ করেছিল। আবার কিছু টেক্সট বলে যে তার ধ্যানে অনেক সময় অনেকে একে ডিস্টার্ব করেছিল যাতে সে প্রকৃত দিব্যজ্ঞান লাভ না করে। কিন্তু তারপরেও সমস্ত বাধা অতিক্রম করে সে কিন্তু দিব্যজ্ঞান লাভ করেছিল এবং শেষ পর্যন্ত বলা হয় আনুমানিক ৪৯ দিন ধ্যানের পর তিনি কিন্তু
বুদ্ধা বা এনলাইটেড ওয়ান বলে নামে পরিচিত হচ্ছেন। বলা হয় যে সে নাকি 7 সপ্তাহ সেই একই জায়গায় বসে ধ্যান করেছিলেন এবং তারপরেই তিনি কিন্তু সেই দিব্যজ্ঞান লাভ করেছিলেন। এবং বৌদ্ধ ট্র্যাডিশন অনুযায়ী জানা যায় যে তার ধ্যানের সময় বুদ্ধ নাকি ৩ বার ব্রহ্মা, মানে আপনারা যদি জানেন বৈদিক যুগের যে দেবতা ব্রহ্ম, তাকে কিন্তু তিনি অনুরোধ করেছিলেন যেন সে প্রকৃত সত্য বুঝতে পারে বা তার যেন সেই জ্ঞান লাভ করে, সেই জন্য তিনি কিন্তু সেই ব্রহ্মাকে রিকোয়েস্ট করেছিলেন এবং তারপরে তিনি নাকি সেই দিব্যজ্ঞান লাভ করেছিলেন। এবং সেই যে দিব্যজ্ঞান তিনি লাভ করছেন, আহ, সে তার ফলে কি হয়েছিল এবং সেই দিব্যজ্ঞান লাভ করার পর দেখা যাচ্ছে যে বেনারসের কাছে সারনাথের মৃগদাব বনে বা হরিণ পার্কে সে সেই ৫ জন যে পরিত্যক্ত যে সঙ্গী ছিল তার, সেই ৫ জন প্রাক্তন সঙ্গীর কাছেই সে তার দুঃখ কষ্ট থেকে মুক্তির বিষয় তার ১ম তিনি সেই ধর্মোপদেশ দিয়েছিলেন। অর্থাৎ তার যে সেই দিব্যজ্ঞান লাভ করেছিলেন সেটাই তিনি তার সেই ৫ জন প্রাক্তন সঙ্গীকে উপদেশ দিয়েছিলেন এবং সেটাই অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দয়া করে মাথায় রাখবেন। এটা পরীক্ষায় অনেক রকম ভাবে অনেকভাবে এসেছে। এবং তার যে ১ম ৫ জন শিষ্য শীঘ্রই সত্য উপলব্ধি করেছিলেন এবং তারাও কিন্তু অর্হৎ লাভ করেছিলেন। এইখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অর্হৎ কি? এবং এর পাশাপাশি আরেকটা কনসেপ্ট আছে, বোধিসত্ত্বা কি? এই দুটো কনসেপ্ট আমি একদম আমাদের ক্লাসের শেষের দিকে আলোচনা করব। একদম আমাদের যে কটা পার্ট হবে শেষের দিকে আলোচনা করব এবং এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন রকম ভাবে নিটে বারবার প্রশ্ন আসছে। ওকে? তো বিষয়টা যেটা বলছিলাম যে বুদ্ধ প্রায় ৪ দশক ধরে কিন্তু তিনি তার শিক্ষা, মানে তার শিক্ষা বা তার জ্ঞান বিভিন্ন লোককে শেখানোর চেষ্টা করেছেন এবং যার ফলে মধ্যে দিয়ে সে একটা বুদ্ধিস্ট সংঘ গড়ে তুলেছিলেন এবং গৌতম বুদ্ধ কিন্তু মারা গেছিলেন ৮০ বছরে কুশীনগর বলে জায়গায়, সেখানে কিন্তু তিনি মারা গেছিলেন। এরপরের যে পার্টটা আমরা পড়বো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, বুদ্ধাস টিচিং। এইখান থেকে আমি একটা বলতে পারি যেখান থেকে কনসেপচুয়াল অনেক কিছু প্রশ্ন আসবে। এই বিষয়গুলো কিন্তু ভালো করে শুনবেন। এইখানে বুদ্ধাস টিচিং এ অনেক কিছু দর্শন আছে, ফিলোসফি আছে যেগুলো থেকে কনসেপচুয়াল প্রশ্ন বারবার নেটে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধাস যে টিচিং এগুলি হচ্ছে এক একটা পথ, ঠিক আছে? জীবনের একটা উপায় যার একজন ব্যক্তিকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। তো এই যে রূপান্তরিত করার ক্ষমতা রাখে সেটা হচ্ছে, মানে আরো বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হবে যখন আমরা ক্লাসটা এগোবো। আপাতত এটুকু শুনে রাখুন যে এগুলো ছিল এক একটা পথ যেটা জীবনের একটা উপায় একজন ব্যক্তিকে রূপান্তরিত করার ক্ষমতা রাখছে। এই পথ কি দিচ্ছে? এই পথ দিচ্ছে সালভেশন বা মুক্তি। কিসের থেকে মুক্তি? মুক্তিটা হচ্ছে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম চক্র থেকে মুক্তি। বুদ্ধিস্ট ধর্ম অনুযায়ী মানুষ নাকি যতক্ষণ না সালভেশন বা মুক্তি পায় বা প্রকৃত দিব্যজ্ঞান লাভ করে বা অর্হৎ লাভ না করে ততদিন মানুষ জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার তার পুনর্জন্ম হয়। যতদিন এই কালচক্র মানে যতদিন না সে প্রকৃত সালভেশন পায়, মুক্তি পায়, ততদিন সে এরকম চক্রে ঘুরতে থাকে। সেই চক্র থেকে থামাতে গেলে বা সেই চক্র থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই তাকে সেই দিব্যজ্ঞান লাভ করতে হবে। বুদ্ধিস্ট কনসেপ্ট এটাই বলে বা বুদ্ধিস্ট টিচিং এটাই বলে। তো বুদ্ধ তার যে শিক্ষাকে সন্ন্যাসীদের পাশাপাশি কিন্তু সাধারণ সম্প্রদায়ের কাছেও তুলে ধরেছিলেন, যার ফলে তার দর্শন কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছিল। তো বৌদ্ধ তার মতবাদের যে মূল কথা হচ্ছে আর্য সত্যানা বা আর্য সত্য যেটাকে বলা হয়, এবং সেটা হচ্ছে ৪টে নোবেল ট্রুথ কথা বলেছে। এখানে আমরা ছোট থেকে এটা কম বেশি সবাই পড়ছি। ৪টে যে নোবেল ট্রুথ সেটা হচ্ছে দুঃখ, মানে জীবনে অবশ্যই দুঃখ থাকবে, সাফারিং থাকবে এবং সেই দুঃখের অবশ্যই কারণ আছে। হ্যাজ এ কজ, সেটা সমুদায় বলা হয়ে থাকে যেটাকে, যে সেটা অবশ্যই কারণ আছে, কিন্তু কারণ থাকলেও এটাকে নিরোধ করা যায় বা ইট ক্যান বি রিমুভড। এটা কিন্তু এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে গৌতম বুদ্ধ কিন্তু 4th নোবেল তার অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন। আপনারা যখন ওই ৪টে নোবেল মাথায় রাখবেন, chronologically মাথায় রাখবেন, কারণ নেটে কিন্তু অনেক সময় chronology দিয়ে প্রশ্ন আসে। ওই অষ্টাঙ্গিক মার্গ বা ওয়ে টু অ্যাচিভ যেটার কথা বলেছিলেন, সেই অষ্টাঙ্গিক মার্গও কিন্তু আপনাদেরকে chronologically মাথায় রাখতে হবে। যেমন ধরুন, রাইট ভিউ, রাইট ইনটেনশন, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লাইভহুড, রাইট এফোর্ট, রাইট মাইন্ডফুলনেস অ্যান্ড রাইট কনসেন্ট্রেশন। এই অষ্টাঙ্গিক মার্গ যদি কেউ অনুসন্ধান করে তবেই সে দিব্যজ্ঞান লাভ করতে পারবে বলে গৌতম বুদ্ধ মনে করছেন, ঠিক আছে? এবং গৌতম বুদ্ধ আরো বলেছেন যে মেডিটেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা মেডিটেশনের মাধ্যমেই, মানে গৌতম বুদ্ধ মনে করেছেন মেডিটেশনকে কি ফ্যাক্টর, ঠিক আছে? এবং এই মেডিটেশনের মাধ্যমেই যে মেন্টাল কামনেস আসবে, যে মানসিক শান্তি আসবে, তার মাধ্যমেই তুমি সেই স্যালভেশন বা নিব্বাণ লাভ করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। এবং এই যে গৌতম বুদ্ধ যে পাথটাকে তিনি দেখিয়েছিলেন, এটাকে বলা হয়ে থাকে মিডিল পাথ। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা মাথায় রাখবেন। গৌতম বুদ্ধ যে পাথটাকে দেখিয়েছিলেন মানুষের সামনে, সেটা হচ্ছে মিডিল পাথ। অর্থাৎ কিসের মিডিলে?
চরম ভোগ মানে চরম ভোগবিলাস এবং চরম তপস্যার মধ্যে একটা মিডল পাথ। অর্থাৎ কোনো ব্যক্তি যে সারাদিন চরম শুধু ভোগবিলাসের পেছনেই ছুটে যাচ্ছে, শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ির পেছনে ছুটে যাচ্ছে, এটাও না। আবার কোনো ব্যক্তি সে সারাদিন শুধু তপস্যা করছে, সারাদিন শুধু ধর্ম নিয়ে আছে, এটাও না। এটার দুটোর মাঝামাঝির মধ্যে একটা মিডল পাথ নেওয়ার কথা কিন্তু গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই জন্য গৌতম বুদ্ধের পাথটা হচ্ছে মিডল পাথ বলা হয়ে থাকে। তো বুদ্ধের টিচিং এর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রতীত্য সমানুপাত, যেটাকে বলা হয়ে থাকে। এইবার বিষয়টা হচ্ছে প্রতীত্য সমানুপাত কি? বিষয়টা হচ্ছে যে আহ প্রতীত্য সমানুপাত হচ্ছে এটার মাধ্যমে সমস্ত ঘটনার ব্যাখ্যা দিচ্ছে এবং দুঃখকেও এর মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়। এখানে 12টা নিধনের কথা বলা আছে, ঠিক আছে? গৌতম বুদ্ধ তার টিচিং এ 12টা নিধনের কথা বলা হয়েছে, যে নিধনের মাধ্যমে তিনি একটা মানে সেই যে ধর্মচক্র যেটাকে বলা হয়, যে চাকা, সেটাকে উপস্থাপনা করা হয়। এখানে আমাদের নোটে আপনারা 12টা নিদানের সমন্বয় পেয়ে যাবেন, 12টা নিদানের নাম, নিদানাজের নাম। এখানে যেমন ধরুন একটা আছে অবিদ্যা বা ইগনোরেন্স, যেটাকে বলা হয় থাকে। দ্বিতীয়টা আছে সংখ্যা বা ফরমেশন বলা হয়ে থাকে 12টা নিদানের মধ্যে। আর একটা আছে ধরুন কনসিকিউনেস বা ভিনানামা, যেটাকে বলা হয়ে থাকে। চতুর্থটা আছে মাইন্ড অ্যান্ড বডি, অর্থাৎ নামারূপা। এইরকম এক্সেট্রা, এরকম ধরনের 12টা নিদানের কথা বলা আছে। যারা আমাদের নোট নেবেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসে, যে 4টে দিয়ে দেবে, বলবে এখানের মধ্যে কোন নিদানাসটা মানে গৌতম বুদ্ধের নিদানাসের মধ্যে নেই, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে 12টা নিদানাস মনে রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। আচ্ছা, এর পাশাপাশি বুদ্ধের শিক্ষার মূল লক্ষ্য কিন্তু মাথায় রাখতে হবে নির্বাণ বা নিব্বাণ, যেটাকে বলা হয়ে থাকে নির্বাণ লাভ করা। আচ্ছা, এই নির্বাণটা কি? এবার মনে প্রশ্ন আসতে পারে, বা নির্বাণ বা নিদান বলতে মানেটা কি? একটু মাথায় রাখবেন। নির্বাণ বা নিধান বলতে বোঝাচ্ছে এটা কোনো স্থান না, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। আপনি নির্বাণ লাভ করে নিলেন মানে আপনি কোথাও চলে গেলেন বা আপনি কোথাও বিশাল কিছু পেয়ে গেলেন, তা না। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স এবং এটাই আহ এই জীবনেই পাওয়া সম্ভব বলে গৌতম বুদ্ধ মনে করছেন। এবং গৌতম বুদ্ধ এবং তার সাথীরাও কিন্তু প্রত্যেকে সেই নির্বাণ লাভ করতে সক্ষম হয়েছিল। ওকে? তো এই যে নির্বাণের আক্ষরিক অর্থ হচ্ছে কি বলুন তো? যে উড়িয়ে দেওয়া বা মেরে যাওয়া, মরে মরে যাওয়া বা বিলুপ্ত হওয়া। মানে বিষয়টা হচ্ছে কি উড়িয়ে দেওয়া বা কি বিলুপ্ত করে দেওয়া? আপনার জীবন থেকে আপনার ইচ্ছা, আপনার আসক্তি, আপনার লোভ, আপনার ঘৃণা, এই সমস্ত বিষয়কে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে আপনার মানে থেকে, মন থেকে। সেটাই হচ্ছে নির্বাণ। ঠিক আছে? অন্যভাবে বলতে গেলে নির্বাণকে আবার অন্যান্য টার্ম দিয়েও বোঝায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিমাক্ষ কি বা বিবৃতি কি বা অর্হৎ কি, এই নির্বাণের আরেক অর্থ এগুলোকেও কিন্তু বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি বুদ্ধ টিচিং এ যে আরেকটা কনসেপ্ট আমরা দেখতে পাই খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় ট্রান্সমাইগ্রেশন। ট্রান্সমাইগ্রেশন বলতে কি? বা সংসারা, যেটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ বাংলায় যদি এক্স্যাক্টলি আমি করি, সেটা হচ্ছে স্থানান্তর। স্থানান্তরকে অ্যাকসেপ্ট করার কথা বুদ্ধাস টিচিং এ বলা হয়েছে। এখন প্রশ্ন আসছে, এই ট্রান্সমাইগ্রেশন বা স্থানান্তর কি? এর দুটো মানে আছে। এর বুদ্ধাস টিচিং কে যারা ব্যাখ্যা করে, যে সমস্ত বিশ্লেষকরা, তারা একদল বলেছিল যে কিসের স্থানান্তর বা কিসের ট্রান্সমাইগ্রেশন? তারা বলছে বুদ্ধ যে পাথ আমাদের দেখিয়েছেন, সেই পাথকে যদি আমরা অনুসন্ধান মানে ফলো করি, তার ফলে আমাদের যে ক্যারেক্টার, আমাদের যে পার্সোনালিটি আগে ছিল, তার থেকে স্থানান্তর হবে, আমরা সেটা চেঞ্জ হয়ে যাব, সেইটার কথা বলছে। আর একটা দল বলছে যে আমাদের জীবনের স্থানান্তর। অর্থাৎ জীবনের স্থানান্তর মানে, ধরুন আপনার ঘরে দুটো মোমবাতি আছে, তার মধ্যে একটা মোমবাতি জ্বলছে আর একটা মোমবাতি জ্বলছে না। সুতরাং আপনি কি করলেন, যে মোমবাতিটা আগুন আছে সেই মোমবাতিটা, আগুনটা নিয়ে আরেকটা মোমবাতিতে ধরলেন। তাহলে কি হলো? আগুনটা একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতিতে স্থানান্তর হলো। ঠিক সেরকমই বুদ্ধাস টিচিং অনুযায়ী বলা হয়ে থাকে, এখানে ট্রান্সমাইগ্রেশন বা স্থানান্তর কথার অর্থ বুদ্ধ বলতে চেয়েছেন যে মানুষের জীবনে এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তর হয় বলে মনে করা হয় বলে আরেক দল বিশ্লেষকরা, তারা এই উক্তিটা বলে থাকেন। সুতরাং বুদ্ধাস টিচিং এ ট্রান্সমাইগ্রেশনের কনসেপ্টটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তো বৌদ্ধ ধর্মে ব্রাহ্মণ্য ধর্মের যে পশু হত্যার সমালোচনা করা হয়েছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা দয়া করে ভুলবেন না। ঠিক আছে? কনসেপ্টটা ভালো করে শুনুন। বিষয়টা হচ্ছে, সন্ন্যাসীরা কোন রকম কিন্তু প্রাণী হত্যা করতো না। অবশ্যই তারা যেহেতু অহিংসা বিশ্বাসী, তারা কেন প্রাণী হত্যা করবে? এটা খুব স্বাভাবিক। এমনকি তারা, দেখা যাচ্ছে যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা ছিল, তারা কিন্তু যেখানে ছোট ছোট প্রাণী পাওয়া যায়, যে জলে বা ছোট মানে পুকুর ডবায়, সেই রকম জলও তারা পান করতো না। কারণ সেই জল পান করলে তাদের দ্বারা যদি কোনো প্রাণী হত্যা হয়ে যায়, সেই কারণে তারা কিন্তু কোনো জল পান করতো না। তারা অহিংসাও বিশ্বাস করতো না। কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা মাথায় রাখবেন। তারা কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের কিন্তু নিরামিষ ভোজী বা তাদের মাংস খাওয়া নিষেধ,
এমন কথাটা কিন্তু কোথাও বলা হয়নি বুদ্ধিস্ট টিচিং এ। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। কারণ কি বলুন তো? এর মূল কারণ হচ্ছে ইনটেনশনের উপর গুরুত্ব দেয়। বুদ্ধিস্ট টিচিং কিন্তু বা এই অহিংসা নীতি বা আপনি কি খাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ইনটেনশন ফ্যাক্টরের উপর গুরুত্ব দিচ্ছে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, ইনটেনশন ফ্যাক্টরটা কি? বিষয়টা হচ্ছে, ধরুন আপনি একজন মঙ্ক বা আপনি একজন বৌদ্ধ ভিক্ষুক, ঠিক আছে? সুতরাং আপনি যখন বৌদ্ধ ভিক্ষুক বা আপনি না, ধরুন আমি। তো আমি যখন একজন বৌদ্ধ ভিক্ষুক, আমি ধরুন ভিক্ষা করতে যাচ্ছি লোকের বাড়িতে, ঠিক আছে? সেই সময় যে বাড়িতে যাব, যা কিছুই আমাকে ভিক্ষা দেবে সেটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবেই। এইবার ধরুন আমি যে বাড়িতে গেছি সেই বাড়িতে মাংস রান্না হয়েছে। ঠিক আছে? এবং সেই বাড়িতে আমি যখন ভিক্ষা করতে গেছি খাওয়ার জন্য, সেই বাড়িতে কিন্তু আমাকে অবশ্যই মাংস দেবে। সুতরাং যা ভিক্ষা দেবে সেটা তো আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু এখানে ডিপেন্ড করছে আপনার সেই ইনটেনশন ফ্যাক্টর। কারণ কি? যে বাড়িতে মাংস রান্না হয়েছে, কিন্তু সেটা হয়েছে কাদের জন্য? সেই বাড়ির লোকদের খাওয়ার জন্য। সেই বাড়ির লোকদের খাওয়ার জন্য সেই প্রাণীটা হত্যা করা হয়েছে। কিন্তু সেটা তো আমার খাওয়ার জন্য বা সেই বৌদ্ধ ভিক্ষুর খাওয়ার জন্য হত্যা করা হয়নি সেই প্রাণীকে। কিন্তু সেই বৌদ্ধ ভিক্ষু যেহেতু সেই সময় চলে গেছে, তার বাড়িতে কি আছে খাবার? সে তাকে মাংসটাই দিয়েছে। তাই জন্য সেই মাংসটা কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষু খেতে পারে। কারণ, কারণ সেই বৌদ্ধ ভিক্ষু ইনটেনশনালি সেই প্রাণী হত্যা করেনি বা সেই বৌদ্ধ ভিক্ষুকে খাওয়ার জন্য প্রাণী হত্যা হয়নি। সেই কারণেই কিন্তু বুদ্ধিস্ট টিচিং এ কখনো এই বৌদ্ধ ভিক্ষুদের নিরামিষভোজী বা তাদের মাংস খাওয়া নিষেধ, এই কথাটা কিন্তু কখনো বলা হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অবশ্যই মাথায় রাখবেন। এই কারণে গৌতম বুদ্ধ শোনা যায় একবার শুয়োরের মাংস খেয়েছিলেন। কারণ সেই ভিক্ষায় সে শুয়োরের মাংসই পেয়েছিলেন বলে তিনি খেয়েছিলেন। ওকে? আচ্ছা। এর পাশাপাশি বুদ্ধিস্ট টিচিং কনসেপ্টে আরেকটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে, বুদ্ধের দর্শন কিন্তু খুব যুক্তিবাদী ছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বুদ্ধকে কিন্তু তুলে ধরা হতো সর্বোচ্চ জ্ঞানী একটা হিসাবে, এবং তার সমকক্ষ জ্ঞানী হওয়া খুবই অ্যাকচুয়ালি কঠিন ছিল, বা অনেকে খুব চেষ্টা করলেও তার সমকক্ষ জ্ঞানী হতে পারত। অসম্ভব কিছু না, কিন্তু খুব কঠিন ছিল। তো বুদ্ধের একটা বিশেষ ট্যালেন্ট ছিল, যেটা হচ্ছে যে মিরাক্কেল ঘটাতে পারত। সেটা হচ্ছে যে কোনো ধর্মীয় গোঁড়া মানুষকে সে তার অনুগামী করতে পারত। এর পেছনে খুব একটা ইন্টারেস্টিং কারণ, সে বুদ্ধের তার অনুগামী করতে পারত এবং তার দেখানো পথ সেই সমস্ত মানুষরা কিন্তু ইজিলি ফলো করত। এখানে খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে, গৌতম বুদ্ধের বাবা যখন গৌতম বুদ্ধ ঘর ছেড়ে চলে গেছিল এবং 35 বছর বয়সে সে দিব্যজ্ঞান লাভ করছে, এবং তারপর তার বাবা যেহেতু রাজা ছিল, তার ছেলের সমস্ত কীর্তিকলাপ সম্পর্কে তার সর্বোচ্চ জ্ঞান ছিল। কিন্তু যখন সে দিব্যজ্ঞান লাভ করেছে, যখন সে সিদ্ধার্থ থেকে বুদ্ধে পরিচিত হচ্ছে, সেই সময় তার বাবা তার সাথে একবার দেখা করতে চেয়েছিল। কিন্তু তার বাবা যাকেই পাঠাতো যে আমার ছেলেকে একটু বলো যে আমার সাথে যেন দেখা করে। কিন্তু যেই যেত সে বুদ্ধের কাছে, সে আর ফিরতো না। সে তার অনুগামী হয়ে যেত। সেও সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতো এবং বৌদ্ধ ভিক্ষু হয়ে যেত, এবং সে আর সেখান থেকে ফিরতো না। এরকম ৫-৬ জন পাঠানোর পর তার বাবা একটা উপলব্ধি করেছিল যে না, এরকম ভাবে সম্ভব হচ্ছে না। তার বাবা তখন লাস্ট যাকে পাঠিয়েছিল বলেছিল যে, এছাড়াও এর পাশে অনেক ব্যাকগ্রাউন্ডে আরো গল্প আছে। অ্যাকচুয়ালি বুদ্ধের স্ত্রীরও একটা, বুদ্ধের স্ত্রী যিনি ছিলেন যশোধরা, তারও একটা খারাপ লাগার বিষয় ছিল যে তাকে কেন বুদ্ধ বলে যায়নি। তার স্ত্রীও দেখা করতে চেয়েছিল, এবং এর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প আছে, সেটা আমি এত ডিটেইলস এ যাচ্ছি না আজকে। বিষয়টা হচ্ছে যে বুদ্ধর বাবা যাকে লাস্ট পাঠিয়েছিল, তাকে বলেছিল যে, "দেখ, তোকে আমি বলছি যে তুই, আমি জানি তুই আর ফিরবি না। তুইও বুদ্ধের অনুগামী হয়ে যাবি, বুদ্ধের শরণে চলে যাবি। কিন্তু অন্তত যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, তুই জাস্ট ১ম এই গিয়ে বলে দিবি যে আ আমার মানে আপনার বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছে।" বলে তারপর ১ম এই বলে দিবি, তারপরে বাকি যা কাজ করবি করবি। ১ম এই কথাটা বলে দিবি। এবং সত্যি সেটাই ১ম এ বলেছিল। তারপরে সে কিন্তু আর ফেরেনি, সেও বুদ্ধের অনুগামী হয়েছিল। সুতরাং বুদ্ধের এতটাই মানে পাওয়ার ছিল এবং এতটাই তার ক্ষমতা ছিল, যেকোনো মানুষকে তার অনুগামী করে নিতে পারত। এছাড়া বুদ্ধ সম্পর্কে অনেক ইন্টারেস্টিং গল্প আছে। আ সেসব বলার সময় নেই। যাই হোক। তো আ বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে বুদ্ধ দর্শনে বলা হয়ে থাকে যে ব্রহ্মা, ইন্দ্র সবাই কিন্তু বুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল ছিল। এবং আ বুদ্ধ টিচিং এ এটা বিশেষত বলা হতো যে কোন গড, আ অনেক গড আছে ঠিক আছে, কিন্তু কোন গড বা কোন ঈশ্বর, কোন ভগবানই কিন্তু মানুষকে নির্বাণ বা মুক্তি বা স্যালভেশন দিতে পারবে না। একমাত্র সেই ব্যক্তি যদি নিজেই চেষ্টা করে, সে তবেই সেই স্যালভেশন বা মুক্তি পেতে পারবে। এই কারণে বুদ্ধ যে পাথ দেখিয়েছিল, সেই পথ যদি ফলো করো বা পথ যদি ফলো করা হয়, তবেই সেই ব্যক্তি নির্বাণ লাভ করতে পারবে বলে গৌতম বুদ্ধ মনে করছেন। ঠিক আছে? বা বুদ্ধাস টিচিং এ এই কথাগুলোই বলা হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আজকের আমাদের পড়ানোর যে টপিক এই পর্যন্তই থাকছে। পরের দিন আমরা বুদ্ধিস্ট সংঘ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে, নেক্সট পার্টে। এর পাশাপাশি বুদ্ধিস্টদের সাথে ওম্যানদের কি সম্পর্ক সেটা পড়তে হবে। এর পাশাপাশি যে কনসেপ্ট আমি বলেছিলাম অর্হট এবং বোধিসত্ত্বের কনসেপ্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আ এর পাশাপাশি আজকের যে দিনের যে প্রশ্নগুলো, সেগুলো আমরা এখন একটু দেখে নেই। বিষয়টা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ৪ টে যে নোবেল ট্রুথ আছে বুদ্ধার,
তার মধ্যে সবথেকে বেসিক ট্রুথটা কোনটা, অর্থাৎ সবথেকে প্রাথমিক যে ট্রুথ সেটা কোনটা, সেটা আপনাদেরকে বলার সুযোগ দিচ্ছি। 10 সেকেন্ড একটু ভেবে অ্যান্সার দিন। আচ্ছা, এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এক্সিস্টেন্স অফ সরো। কারণ আপনারা যদি ফোর নোবেল ট্রুথ মনে করেন, দেখবেন সেখানে কিন্তু দুঃখ আছে। দুঃখটা হচ্ছে প্রাথমিক একদম বেসিক ট্রুথ, সেটাই জীবনে দুঃখময়, সেটাই হচ্ছে বেসিক ট্রুথ। তাই জন্য রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর বুদ্ধের বাবা মায়ের নাম জানতে চেয়েছি, যে সিদ্ধার্থ হিসেবে যখন জন্মেছিলেন তার বাবা মায়ের নাম কি। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করি এটা সবাই অ্যান্সার দিতে পারবেন। আমি এটার অ্যান্সার বলছি না, আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যে এটা রাইট অ্যান্সার কি। আচ্ছা ঠিক আছে, তবুও আমি বলে দিই, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মায়া এবং শুদ্ধোধনা। ওকে। আচ্ছা, এই পরের প্রশ্ন, যেটা গৌতম বুদ্ধ 29 বছরে যে গৃহত্যাগ করেছিলেন, যে 4টি দৃশ্য দেখেছিলেন, তার মধ্যে কোন দৃশ্যটা একটা না, সেটার কথা বলেছিলেন। অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলেন, একজন অসুস্থ মানুষকে দেখেছিলেন, একজন মৃত মানুষকে দেখেছিলেন এবং পাশাপাশি একটা হাসিখুশি সন্ন্যাসীর মুখ দেখেছিলেন। কিন্তু এখানে অপশন বিটা হচ্ছে না, একটা রিচ ম্যান, এটা তিনি দেখে গৃহত্যাগ করেননি বা এটা তিনি দেখে প্রভাবিত হননি। সুতরাং অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এর পাশাপাশি এইটা দেখছেন যে প্রশ্নটা, এটা কিন্তু আহ ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা কিন্তু নেটে প্রশ্ন একবার এসেছিল, যে বুদ্ধার মানে কি। ঠিক আছে, অপশন এ আছে, অপশন বি আছে, অপশন সি আছে, অপশন ডি আছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, অর্থাৎ অপশন এ বি দুটোই সঠিক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে যেমন আমাদের প্রতিদিন ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে এই হোমওয়ার্কটার কথা দিয়েছি। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, নেটের প্রিভিয়াস ইয়ারে 2000, যত সম্ভব মনে পড়ছে 2019 সালে প্রশ্ন একটা এটা, এবং এই প্রশ্নটা এসেছিল ইউজিসি নেটে। সুতরাং এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা আপনারা অবশ্যই, এটার কি রাইট অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং নেক্সট ক্লাসে এই নেক্সট ক্লাসে যেটা বুদ্ধিজম শুরু হবে, এই পার্টের এই অ্যান্সারটা দিয়ে নেক্সট পার্টটা আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আজকে আজকে আপাতত এই পর্যন্তই থাকছে। আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে বুদ্ধিজমের অনেক টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। আচ্ছা, যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুদের সাথে যারা নেট পড়ছেন, যারা নেট আপনাদের সাথে একসাথে প্রিপারেশন নিচ্ছেন, তাদের সাথে শেয়ার করবেন। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যখনই আমরা কোনো ক্লাস দেবো ইউটিউবে আপনাদের কাছে যেন ইনফরমেশন চলে যায় সেই ক্লাস সম্পর্কে। এর পাশাপাশিও নেট পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যেন, সেই কারণে নোটিফিকেশনটা, বেল নোটিফিকেশনটা অন রাখবেন। আর যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশিও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এই সমস্ত সম্পর্কিত কিছু নোট, কিছু কোশ্চেন পাওয়ার জন্য। এর পাশাপাশিও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এর পাশাপাশি ফোন নম্বরও দেওয়া আছে। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, যদি আপনাদের কোনো পরামর্শ নিতে ইচ্ছা হয় বা কোনো ইউজিসি নেট সম্পর্কে কোনো কিছু জানতে হয়, তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের কনফিউশন বা আপনাদের চিন্তা মানে ভাবনা আমাদেরকে ব্যক্ত করতে পারেন, বলতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের যথাসাধ্য মতো আপনাদের সমস্যার সমাধান করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।